সবাই হাজির হয়েছেন। আমরা আদেশ হচ্ছে 29-এ চলে যাব। আর ওই যে আপনি ছয় বিধিটা পড়াইছিলেন না প্রত্যাহারটা, এটা একটু বুঝি নাই। বিধি বিধি ছয়ের মধ্যে কইছেন না কি এর মধ্যে জানি কইছেন প্রত্যাহারের ক্ষেত্রে যে খালি রিভিশন করার লেগা, এটা একটু বুঝি নাই। আর এই যে বাকি ক্ষেত্রে আপনি আমি বলি শোনেন, বিষয়টা হচ্ছে হুম, এই যে হুম, বিধি হচ্ছে 6, কারণ না দর্শালে জামানত না দিলে ক্রোক করবেন। জামানত দেওয়ার জন্য বিচারকগুলো বলবেন। জামানত দিতে বলার পরে তারপরে গিয়ে হচ্ছে সেই ব্যক্তি যদি জামানত না দেয়, তা হচ্ছে তারপরে তাদের সম্পত্তি থাকবে, সেই সম্পত্তি হচ্ছে ক্রোক করবে। ঠিক আছে, ক্রোক করলো। এখন এই ক্রোক করার পরে তারপরে গিয়ে যদি কোনো ব্যক্তি আপনার প্রপারলি কারণ দর্শায় মামলাটা যদি খারিজ হয়ে যায়, তখন হচ্ছে এই যে বিচারক ক্রোকের আদেশ দিল, এই আদেশটা হচ্ছে প্রত্যাহার করে নেবেন। ক্রোকের আদেশ প্রত্যাহার করে নেবেন। এই যখন বিচারক আবার পুনরায় ক্রোকের আদেশ প্রত্যাহার করে নেবেন, বিচারকের এই প্রত্যাহারের আদেশ, এই প্রত্যাহারের আদেশের বিরুদ্ধে হচ্ছে কি করা যাবে, রিভিশন করা যাবে। এই প্রত্যাহারের আদেশ, এটা একটা আদেশ না, এই আদেশের বিরুদ্ধে কি করা যাবে, তখন হচ্ছে রিভিশন করা যাবে। এবার বুঝতে পারছেন? এই স্যার বুঝছিলাম। এই রকমের গল্পে গল্পে সিকোয়েন্স মেনটেন করে করে পড়বেন। আচ্ছা, আমরা তারপরে চলে যাব হচ্ছে আদেশ 29-এ। এখানে বলতেছে, এটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ, অস্থায়ী নিষেধাজ্ঞা আর হচ্ছে অন্তর্বর্তীকালীন আদেশ, টেম্পোরারি ইনজাংশন অ্যান্ড ইন্টারলোকেটরি অর্ডার। ইন্টারলোকেটরি অর্ডার, অন্তর্বর্তীকালীন আদেশ। আমরা এই নিষেধাজ্ঞা পড়েছি আর কোন আইনের কত ধারাতে বলেন তো কেউ? আমরা কোন আইনের কত ধারাতে নিষেধাজ্ঞা পড়েছি? এছাড়া একটা পড়ছে 52 থেকে 57। 52 থেকে 57 ধারা আমরা পড়েছি। আমরা জানি চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় এসআর অ্যাক্ট দ্বারা, আর হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা এটা নিয়ন্ত্রিত হয় আপনার দেওয়ানি ডিপিসি কার্যবিধি দ্বারা। দ্বারা। এই দেওয়ানি কার্যবিধির বিধি হচ্ছে আদেশ হচ্ছে 29-এ এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা নিয়ন্ত্রণ করে। অস্থায়ী নিষেধাজ্ঞাটা নিয়ন্ত্রণ করে আদেশ হচ্ছে 39 অনুযায়ী, আদেশ 39 অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। এখন আমরা চলে যাব হচ্ছে বিধি হচ্ছে 1-এ, কজেস ইন হুইচ টেম্পোরারি ইনজাংশন মে বি গ্রান্টেড। কোন কোন ক্ষেত্রে এই অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে, কোন কোন ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে। তাহলে এই যে বিধি হচ্ছে 1, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন, মামলায় শপথনামা দ্বারা অন্য কোনোভাবে প্রমাণিত হয় যে বিরোধীয় সম্পত্তির কোনো পক্ষ কর্তৃক ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত, হস্তান্তরিত হওয়া, কোনো ডিগ্রিতে জারিতে অন্যায়ভাবে বিক্রয় হওয়ার ঝুঁকির সম্ভাবনা তৈরি হয়, অথবা বিবাদী পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ বা হস্তান্তর করার হুমকি প্রদর্শন বা ইচ্ছা প্রকাশ
করেছে, সেক্ষেত্রে আদালত উক্ত কাজ রোধ করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে এবং অন্য কোনো আদেশ প্রদান করতে পারে। এখন এই অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করার আরও কিছু গ্রাউন্ডস আছে। এটা কোন জায়গায় আছে? এটা আছে আপনার, দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা কখন দিবে আর কখন দিবে না। যদি বাদীর যদি অপূরণীয় কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে মামলাটা ব্যালেন্স করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে। এই অস্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু শুধুমাত্র বাদী পক্ষই চাইতে পারবে, বিবাদী কিন্তু চাইতে পারবে না। কে পারবে? শুধুমাত্র বাদী। তাহলে দেখেন, এখানে আমরা যে এই বিরোধীয় সম্পত্তি যদি কি করে ধ্বংস করতে চাই, ক্ষতিগ্রস্ত করতে চাই, মানে যেই সম্পত্তিটা নিয়ে হচ্ছে মামলা চলমান, এই সম্পত্তিটা যদি কেউ ধ্বংস করতে চায়, ক্ষতি করতে চায়, হস্তান্তর করতে চায়, ডিগ্রি জারিতে বাধা প্রদান করতে চায় এবং পাওনাদারকে প্রতারিত করার জন্য বা উদ্দেশ্যে তার ইচ্ছা পোষণ করে বা কোনো সম্পত্তি যদি কি করে হস্তান্তর করে, সেক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারেন এবং অন্য কোনো আদেশ প্রদান করতে পারে অথবা অন্য কোনো আদেশ প্রদান করতে পারে। এখন ধরেন যে এই যে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করলেন, একটা মামলার বাদী হচ্ছে শিলা আর বিবাদী হচ্ছে লতিফ ভাই। এখন শিলা হচ্ছে 50% একটা জমি আপনার টাইটেল স্যুট করেছে। এখন লতিফ ভাই সেই জমিতে পুকুর খনন করার চেষ্টা করতেছে। এখন শিলা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য দরখাস্ত দিয়েছে, আবেদন দিয়েছে। এই অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আলাদা কোনো মামলা করার প্রয়োজন পড়ে না, ওই একই মামলাতে আবেদন করতে হয়। ইউ শুড বি ফাইল not a suit, you should be file a application before the court। এখানে কোনো ফ্রেশ মামলার প্রয়োজন না, এখানে হচ্ছে আপনি কি করবেন, একটা অ্যাপ্লিকেশন করবেন। কিসের দরখাস্ত? অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। দেখুন এই লতিফ ভাই হচ্ছে ওই 50% জমিতে পুকুর খনন করার চেষ্টা করেছে আর শিলা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছে। এখন এই অস্থায়ী নিষেধাজ্ঞা যখন মঞ্জুর করেছে, পরবর্তীতে এই আদালতের এই অস্থায়ী নিষেধাজ্ঞা লতিফ ভাই ভঙ্গ করে তারপরেও এই পুকুর খননের কাজ চলমান রেখেছে। তাহলে বিধি হচ্ছে 2-এ চলে যাবেন যে এই অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ পুনরাবৃত্তি, ধারাবাহিকতা রোধে নিষেধাজ্ঞা, ইনজাংশন টু রেস্ট্রেন্ট রিপিটেশন আর কন্টিনিউয়াস অফ প্রেস। দেখেন, যদি কোনো ব্যক্তি এই অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে বা কন্টিনিউয়াসলি যদি সেটা যদি ব্রেক করতে থাকে, সেক্ষেত্রে আদালত কি করবেন? অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করা অথবা কোনো শর্ত ভঙ্গ করলে আদালত সম্পত্তি ক্রোক করতে পারবেন। ওই যে বিরোধীয় সম্পত্তি আদালত হচ্ছে ক্রোক করে নিতে পারবেন। এবং এই যে লতিফ ভাই হচ্ছে পুকুর খনন করতেছে, আদালতের আদেশ অমান্য করে লতিফ ভাইকে গ্রেপ্তার করতে পারবেন। আর দেওয়ানি কার্যবিধিতে সর্বোচ্চ গ্রেপ্তারের মেয়াদ হচ্ছে কতদিন আটক রাখা যায়? 6 মাস আটক রাখতে পারবে। ঠিক আছে, তাহলে সম্পত্তি ক্রোক করতে পারবে, 6 মাসের দেওয়ানি কারাগারে আটক রাখার নির্দেশ প্রদান করতে পারবে। তারপর দেখেন, এরূপ কোনো ক্রোক 1 বছরের বেশি বলবৎ থাকবে না। এই যে এই অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে বিরোধীয় সম্পত্তি যদি কেউ আদালত যদি ক্রোক করার নির্দেশ দেয়, তাহলে সেই সম্পত্তি সর্বোচ্চ আপনার ক্রোকের মেয়াদ থাকবে হচ্ছে 1 বছর, 1 বছরের বেশি না। এর নিচে একটা দাগ দিয়ে রাখেন, এই 1 বছর মেয়াদ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা MCQ।
বুঝতে পেরেছেন? তারপর দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে আদেশ হচ্ছে 39, বিধি হচ্ছে 2-3, বিধি হচ্ছে 2-3 মোতাবেক মামলা দায়ের করা হয়, তাকে হচ্ছে ভায়োলেশন অফ মিসসেলেনিয়াস কেস বলে। ভায়োলেশন অফ মিসসেলেনিয়াস কেস বলে। এটা হচ্ছে আপনার, তাহলে এই যে ভায়োলেশন অফ বা ভায়োলেশন স্যুট বা ভায়োলেশন মিসসেলেনিয়াস কেস কত বিধিতে বলা আছে? আদেশ হচ্ছে 39, বিধি হচ্ছে 2-3, বিধি হচ্ছে 2-3। এইটা একটু আপনারা দাগায় রাখবেন। আর এই ভায়োলেশন মিসসেলেনিয়াস কেস কাকে বলে, এইটা কাকে বলে, এইটা একটু মনে, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে রিটেনে, তাহলে কি উত্তর করবেন? যে যদি কোনো ব্যক্তি বা যদি বিবাদী কি করে এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি কন্টিনিউয়াসলি যদি ব্রেক করে, তারপরে হচ্ছে যে কেসটা করা হয় সেটা হচ্ছে ভায়োলেশন মিসসেলেনিয়াস কেস, ওটাকে বলে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তাহলে কোরকা কতদিন থাকবে? 1 বছর কোরকাদেশ বলবৎ থাকবে। তারপরে বিধি হচ্ছে 3 চলে যান, নিষেধাজ্ঞার পূর্বে আদালত অপর পক্ষকে নোটিশ দিবে। বিধি হচ্ছে 3। এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার পূর্বে অপর পক্ষকে নোটিশ দিবেন। কেন নোটিশ দিবেন? এই অপর পক্ষকে না শুনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করবেন না। অপর পক্ষকে না শুনে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করবেন না। নোটিশ প্রদান করবে 1 বা 2 এর অধিক নিষেধাজ্ঞার পূর্বে, এবং দেখেন 2 এর অধিক নিষেধাজ্ঞার পূর্বে আদালত যদি সন্তুষ্ট হয় নোটিশ জারি হয়েছে বা অপর পক্ষ নোটিশ প্রত্যাখ্যানের কারণে বা অন্য কোনোভাবে নোটিশ জারি করা যায়নি, সেক্ষেত্রে নোটিশ পরিহার করলে বিলম্বের কারণে নিষেধাজ্ঞা মঞ্জুরের উদ্দেশ্য, এই যে জন্য আপনার নিষেধাজ্ঞা আদেশ আবেদন করা হয়েছে, এইটা যদি বিলম্ব হইতে চায় বা বিলম্বিত হওয়ার যদি বা আপনার ন্যায় বিচার বিঘ্ন হইতে পারে, সেই ক্ষেত্রে আপনার নোটিশ না ছাড়ায় বা নোটিশ না দিয়ে কি করা যাবে? অন্তর্বর্তীকালীন আদেশ বিচারক প্রদান করতে পারবেন। এই যে নোটিশ না দিয়ে ন্যায় বিচার রক্ষা করার জন্য এবং আপনার এই বিলম্বের কারণে ন্যায় বিচার বিঘ্ন হইতে পারে, এই কারণে কি করতে পারে? নোটিশ ছাড়াই কি করতে পারে? অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করতে পারে বিচারক। তারপর দেখেন, কোনো ঋণ সম্পর্কে যে কোনো সকল পণ্য কোনো ব্যাংকে বন্দুক রাখা হয়, সেই ধরনের ঋণের মেয়াদের মধ্যে ঋণ পরিশোধের ব্যর্থতার জন্য উক্ত দ্রব্যসমূহ নিলামে বিক্রয় করা হলে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে নোটিশ পরিহার করা বা নোটিশ ব্যতীত অন্তর্বর্তী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না। এই যে আপনার নোটিশ প্রদান ছাড়া সাধারণত আপনার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করা যায় না, কিন্তু আমি আগে যেটা বললাম যে আপনার বিলম্ব হইতে পারে, বিচার বিলম্বের কারণে ন্যায় বিচার বিঘ্ন হইতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে কি করতে পারে? আপনার নোটিশ ছাড়া হচ্ছে অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করতে পারে। এখন দেখেন যে বিধি হচ্ছে 3 ক, বিনা জারিতে মানে গড় জারিতে ফেরত আসা নোটিশ জারির পদ্ধতি। একটা নোটিশ জারি করা হয়েছে, সেই নোটিশটা জারি হয় নাই, ফেরত চলে আসছে, পুনরায় সেই নোটিশ আবার পাঠানোর যে পদ্ধতি, সেটাই এখানে আলোচনা করা হচ্ছে 3 কতে। ফেরত আসলে পুনরায় আদালত 7 দিনের মধ্যে কি করবেন? নোটিশ জারি করবেন। তাহলে ফেরত আসা নোটিশ কত দিনের মধ্যে জারি করতে হয়? 7 দিন। 7 দিনের মধ্যে ফেরত আসা নোটিশ হলো জারি করবেন। তারপর দেখেন বিধি হচ্ছে 4 অর্ডার ফর ইনজাংশন মে বি ডিসচার্জ ভ্যারিয়েড অর সেট এসাইড।
মানে হচ্ছে নিষেধাজ্ঞার আদেশ অবসান ঘটানো যায়, পরিবর্তন করা যায়, রদ করা যাবে। রদ করা যাবে, আপনার ভ্যারিড করা যাবে, মানে পরিবর্তন করা যাবে। ভ্যারিয়েশন থেকে আসছে ভ্যারিড, ভেরিয়েশনটা অ্যাডজেক্টিভ, ভ্যারিডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ভ্যারিডটাও অ্যাডজেক্টিভ, এখন আমাদের এখানে ইউজ করা হয়েছে ভ্যারিড, মানে পরিবর্তন। এই ভ্যারিয়েশন, ভ্যারিয়েশনের অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার ভ্যারিড অথবা ভ্যারিয়াস, ভ্যারিয়াস অথবা ভ্যারিড। সো এইটার মূল শব্দ হচ্ছে পরিবর্তন বা ভ্যারিয়েশন। দেখেন কোনো পক্ষ অসন্তুষ্ট হলে সেই পক্ষের আবেদনে উক্ত নিষেধাজ্ঞার আদেশ আপনার কি করা যাবে? মুক্ত করা যাবে, পরিবর্তন করা যাবে, রদ করা যাবে। এটা হচ্ছে বিধি হচ্ছে 4 বলতেছে। এখন এটা তো আপনার করতে পারে বিচারক, এটা বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার। হ্যাঁ, তারপরে চলে যাবেন হচ্ছে আপনার বিধি হচ্ছে 5 ক। 5 ক দেখেন, নো অর্ডার অফ এডি এন্টেরিয়ামস অর টেম্পোরারি ইনজাংশনস উইদাউট হেয়ারিং অপোজিট পার্টি। অপর পক্ষকে না শুনে কোনো অস্থায়ী এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করা যাবে না। এই যে বিধি হচ্ছে 5 ক, এইটার ইংরেজি টাইটেলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইখান থেকে লিখিততে প্রশ্ন আসে এবং পিলিতেও প্রশ্ন আসে। দেখেন যে কোনো ব্যক্তিকে অপর পক্ষকে না শুনে কি করা যাবে না? আপনার কোনো অন্তর্বর্তীকালীন অথবা অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা যাবে না। এটা বলা হচ্ছে 5 কতে। এখন ধরেন আমরা 5 চলে যাব, 5টা পড়া লাগবে না। 5 ক যেটা, এটা আমরা পড়লাম। 5 ক-এর 1-এ চলে যাবো এখন আমরা। দেখেন, যদি বিবাদী যদি বেসরকারি ব্যক্তি হয়, কর্তৃক সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে সরকার পক্ষকে শুনানির সুযোগ দিতে হবে। এই যে দেখেন, এই সরকারের বিরুদ্ধে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা যদি কোনো আবেদন করে, তাহলে সরকারকে নিষেধাজ্ঞা এই মামলার শুনানির জন্য সুযোগ দিবেন। মানে সরকারকে না শুনে অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন কোনো নিষেধাজ্ঞা প্রদান করবেন না। তারপরে চলে যাব হচ্ছে 5 ক-এর বিধি হচ্ছে 2। বেসরকারি ব্যক্তি কর্তৃক বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে অপর পক্ষকে শুনানির সুযোগ দিতে হবে। আমরা একটু আগে দেখলাম বেসরকারি ব্যক্তি কর্তৃক সরকারি ব্যক্তির ক্ষেত্রে, এখন আমরা পাচ্ছি বেসরকারি ব্যক্তি কর্তৃক বেসরকারি ব্যক্তি। এখানে বেসরকারি ব্যক্তি বলতে হচ্ছে নন গভর্নমেন্টাল কোনো ব্যক্তি। তাহলে উভয় পক্ষে হচ্ছে শুনানির সুযোগ প্রদান করতে হবে। এবার 5 ক-এর 3-এ চলে যাব। দেখেন, একতরফা নিষেধাজ্ঞার আদেশ নিষ্পত্তি করা রায়। যদি আদালত কোনো বেসরকারি পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের আবেদনে অন্য বেসরকারি পক্ষের বিরুদ্ধে একতরফা অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে আদালত বিরোধী পক্ষের উপস্থিতির জন্য 7 দিনের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করবে। যদি না আদালত সময় বৃদ্ধি করে, এই ক্ষেত্রে আবেদনকারীকে কোনো মুলতবি মঞ্জুর করা হবে না। এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে একতরফাভাবে, যদি আপনার নোটিশ পেয়েছে, হাজির হয় নাই, সেক্ষেত্রে এখন এই যে নোটিশ পাইল, নোটিশ পাওয়ার পরে আপনার যখন উপস্থিত হবে, উপস্থিত হওয়ার পরে তখন হচ্ছে আপনার এই সময় দেবেন হচ্ছে 7 দিন। 7 দিনের মধ্যে এটা হচ্ছে বিরোধটা কী করবেন? নিষ্পত্তি করবেন। এই যে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা আর হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, এটা 7 দিনের মধ্যে কী করবেন? নিষ্পত্তি করার চেষ্টা করবেন। তারপর দেখেন
একতরফা অন্তর্বর্তীকালীন অথবা অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল হয় এমন আবেদন মঞ্জুর হলে দুইটি কারণে বাতিল হইতে পারে। এই অস্থায়ী নিষেধাজ্ঞা আর হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা যদি একতরফাভাবে যদি দেওয়া হয় সেটা বাতিল করা যাবে আপনার এই নীতির কারণে। সেটা হচ্ছে আবেদনকারী পক্ষ মুলতবি আবেদন করলে, আরেকটা হচ্ছে আদালত কর্তৃক হাজির হতে তলব করলেও হাজির হতে যদি ব্যর্থ হয়। তাহলে যদি কোনো পক্ষ এই যে আপনার এই পর্যায়ে যদি মানে এই যে আপনার নোটিশ প্রদান করা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানির জন্য উপস্থিত হওয়ার জন্য এবং অন্তর্বর্তীকালীন, তারপরেও যদি কোনো ব্যক্তি যদি পিটিশন দেয় মানে মুলতবির আবেদন যদি করে, আরেকটা হচ্ছে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারপরেও যদি হাজির হতে না পারে, সেক্ষেত্রে কি করবেন, এই অস্থায়ী নিষেধাজ্ঞা আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বাতিল করে দিতে পারবেন। 5-এর কতে চলে যাবেন। 5-এর 1-এর ক, বিধি 5-এর 1-এর ক। বিধি 5-এর ক উপবিধি 4, ক্ষতিপূরণমূলক খরচ মঞ্জুর করা। দেখেন, অস্থায়ী এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা ক্ষেত্রে আদালত অন্যান্য খরচের সাথে অনধিক 10,000 টাকা ক্ষতিপূরণমূলক কম্পেনসেশনারি কস্ট মঞ্জুর করতে পারে। 10,000 টাকা পর্যন্ত কি করতে পারে, অস্থায়ী অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আপনার এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত অন্যান্য খরচের সাথে 10,000 টাকা ক্ষতিপূরণের জন্য খরচ প্রদানের মঞ্জুর করার জন্য কি করতে পারেন, বলতে পারেন 10,000 টাকা খরচ দিতে বলতে পারেন। আদালত যে পক্ষের অনুরোধে অন্তর্বর্তীকালীন অথবা অস্থায়ী নিষেধাজ্ঞা আপনার কি করবে, অনুমোদন করা হবে, সিদ্ধান্ত তার বিরুদ্ধে গেলে বা তার পক্ষে এমন নিষেধাজ্ঞা জন্য যদি অনিষ্ট ক্ষতি হয় তাহলে অপর পক্ষের যে খরচ পেতে পারত তার অতিরিক্ত ক্ষতিপূরণ বাবদ অন্য পক্ষের অনুকূলে মঞ্জুর করবে, যা হচ্ছে 10,000 টাকার বেশি হবে না। মানে 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের জন্য বিচারক আদেশ দিতে পারে, যদি সেটা হচ্ছে ওপর যে পক্ষ আছে তাকে আপনার কিসের জন্য, যদি কোনো অনিষ্ট সাধন হয় বা যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে। অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে হচ্ছে আপনার এই 1 আর 2 বিধিতে, এবং এই এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন আপনার যে আছে নিষেধাজ্ঞা আছে সেটা হচ্ছে আপনার 151 ধারা অনুযায়ী মঞ্জুর করতে পারে। 151 ধারা অনুযায়ী মঞ্জুর করতে পারে। এখন ধরেন 151 ধারাতে কি আছে কেউ বলতে পারবেন? হ্যাঁ ভাই, আদালতের সহজাত ক্ষমতা ভাই, ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট। হ্যাঁ, আদালতের সহজাত ক্ষমতা। আমি এর আগেও বলেছিলাম যে এই আদালতের দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা দ্বারা ছেলেকে মেয়ে আর মেয়েকে ছেলে এই দুইটা জিনিস বাদে সব করতে পারে, সব করতে পারে। ঠিক আছে, এইবার আমরা চলে যাব হচ্ছে বিধি হচ্ছে 6, অন্তর্বর্তীকালীন বিক্রয়ের আদেশ দেওয়ার ক্ষমতা। অস্থাবর সম্পত্তি যদি হয় তাহলে রায় ঘোষণার পূর্বে ক্রয় করা হলে দ্রুত বা স্বাভাবিক যদি ক্ষয়শীল পচনশীল অন্য কোনো ন্যায়সঙ্গত এবং যথেষ্ট কারণে অবিলম্বে বিক্রয় করা প্রয়োজন হলে আদালত যে কোনো পক্ষের আবেদনে নিলাম বিক্রয়ের আদেশ দিতে পারে। অস্থাবর সম্পত্তি হবে আর হচ্ছে পচনশীল হইতে হবে, যেমন দুধ কলা, তারপরে হচ্ছে আপনার অন্য কোনো পণ্য, শাকসবজি বা আদার্স অন্যান্য কোনো কিছু যেগুলো দ্রুত পচনশীল, এটা হচ্ছে বিক্রয়ের নির্দেশ দিতে পারে। তারপরে চলে যাবে হচ্ছে বিধি হচ্ছে 7, মামলার বিষয়বস্তুর আটক এবং সংরক্ষণ, ডিটেনশন, প্রিজারভেশন অ্যান্ড ইন্সপেকশন।
এই দেওয়ানি কার্যবিধিতে ইন্সপেকশনের কথা বলা আছে কত বিধিতে? 26 বা 9 কত ভাই। আদেশে? আদেশ হচ্ছে 26 আদেশ 39, বিধি 26 হচ্ছে 7। লোকাল ইন্সপেকশন জি ভাই, আমি আর ভাবছি লোকাল লোকাল ইনফেকশন জিজ্ঞেস করতে ইনভেস্টিগেশন, ভাই। হ্যাঁ, লোকাল 26 9 ভাই। ইনভেস্টিগেশন বলা আছে কততে? 26 9 ভাই। অর্ডার 26 26 রুল 9। 9। আর লোকাল ইন্সপেকশনের কথা বলা আছে কততে? 39 7। 39-7। তাহলে আপনাদের উচিত নয় এখন এই দুইটা হচ্ছে পাশাপাশি লেখা, লোকাল ইনভেস্টিগেশন আর লোকাল ইন্সপেকশন উইথ অর্ডার অ্যান্ড রুল, পাশাপাশি একটু লিখে রাখেন। হ্যাঁ ভাই, এইগুলো হচ্ছে টেকনিক, লেখে এগুলো হচ্ছে মনে রাখার টেকনিক। আপনি যদি আইনের যদি টেকনিক অ্যাপ্লাই না করেন, আপনি আইন শিখতে পারবেন না। আইন আপনাকে নিয়ে খেলা করবে, আপনি আইনকে নিয়ে খেলা করবেন। আইন যেন আপনাকে নিয়ে খেলা না করে, আপনি আইনকে নিয়ে খেলা করবেন, তখন হচ্ছে দেখবেন আপনি আইন সহজেই শিখতে পারছেন। এখন এই আদেশ হচ্ছে 39-এর পাশাপাশি আমি একটা গুরুত্বপূর্ণ ধারা পড়াবো, সেটা হচ্ছে আদেশ হচ্ছে 95, ধারা হচ্ছে 95। এই ধারা 95 হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ। অপর্যাপ্ত কারণে গ্রেপ্তার করক এবং নিষেধাজ্ঞার আদেশ লাভ করলে ক্ষতিপূরণ। দেখেন, কোনো অপর্যাপ্ত কারণে গ্রেপ্তার করক নিষেধাজ্ঞার আদেশ যদি করা হয়, বাদীপক্ষ পরাজিত হয়, মামলা দায়ের করার জন্য কোনো সঙ্গত বা সম্ভাব্য কারণ ছিল না, সেক্ষেত্রে বিবাদী আদালতে আবেদন করতে পারে এবং বিবাদীর যে ক্ষতি এবং ব্যয় হয়েছে বা ব্যয় হয়ে থাকলে বাদীকে অনধিক 10,000 টাকা পর্যন্ত খেসারত বা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন। তাহলে আমরা দেখলাম যে অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষতিপূরণ বা খেসারত হচ্ছে দুইটা জায়গা আছে 10,000 টাকা করে। কত করে? 10,000 টাকা করে। এর নিচে একটু দাগ দিয়ে রাখবেন, ঠিক আছে? এ হচ্ছে আমাদের আদেশ হচ্ছে আপনার 39। আমরা আজকে আদেশ 39 পর্যন্তই পড়াবো। আর এরপরে যদি আমি ক্লাস নিই, বড় জোর 2টা ক্লাসে আপনাদের আমি দেওয়ানি কার্যবিধি শেষ করব, তারপর আরেকটা ক্লাসে হচ্ছে আমি বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুল শেষ করব। আর আপনাদের পরবর্তী ক্লাস আপনাদের শুক্রবার হচ্ছে পরীক্ষা আছে, শুক্রবারে পরীক্ষা দিবেন, তারপরে রবিবার আমি আবার পরীক্ষা নিব। তারপরে কি এই যে দুই দিন আপনি দুইটা পরীক্ষা, এই দুইটা পরীক্ষা খুব মনোযোগ সহকারে দিবেন এবং এই দুইটা পরীক্ষার শিডিউলের পাশাপাশি আপনারা হচ্ছে তামাদি আইন আর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই দুইটা আইন হচ্ছে এরকমভাবে মুখস্থ করবেন যেন এই দুইটা আইন থেকে মোট 20টা প্রশ্ন হবে, 20টার মধ্যে আপনারা 20টাই পারবেন, এরকমভাবে পড়বেন। এটা হচ্ছে আপনাদের রিভিশনের আমি শিডিউল দিয়ে দিলাম, এই দুইটা হচ্ছে এরকমভাবে পড়বেন। পড়ার পরে যারা মডেল টেস্ট কিনেছেন, ওই মডেল টেস্ট হচ্ছে পরীক্ষা দিবেন। যাদের কাছে মিনি ল আছে, মিনি লতে পরীক্ষা দিলে যে 80 কম পাবে, সে হচ্ছে আপনার তার আরও অনেক বেশি পড়া লাগবে। মিনি লতে আমি পরীক্ষা দিলে, আমি যখন আসলে বার কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছিলাম আর হচ্ছে বিজিএসের প্রস্তুতি নিচ্ছিলাম, মিনি লতে পরীক্ষা দিলে আমার মাইনাস করার পরে নাম্বার থাকতো 95, 96, 94, 93 বা বড় জোর হচ্ছে 92, তার নিচে কখনো আসতো না। কারণ মিনি লর যে প্রশ্ন, এই মিনি লর প্রশ্ন কিন্তু অনেক বেশি কঠিন না, ওরা কিন্তু খুবই কমন প্রশ্ন দিয়ে কিন্তু ভরে রাখছে। এই কমন প্রশ্ন থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন আসবে, কিন্তু এর পাশাপাশি আমি যে টেকনিক্যাল প্রশ্নগুলো করি, এই টেকনিক্যাল প্রশ্ন থেকে অনেক প্রশ্ন আসবে। আপনারা এটা বুঝতে পারবেন যদি আপনারা 2023 সালে যে আপনার এমসিকিউটা হয়েছে সেটা যদি একটু ফলো করেন, তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবেন। আর পরবর্তী বার কাউন্সিল কিন্তু অনেক সহজ প্রশ্ন দিবে না, কঠিন প্রশ্নই দিবে। এবার যেরকম সহজ প্রশ্ন ভাই, দিয়েছিল,
বইটা করছে না ভাই, এটা মোটামুটি একটু আপডেট আনছে ভাই, একটু হার্ড আছে আর কি। আগেরটা কেমন ছিল আমি জানি না, তবে বর্তমানে বইটা মোটামুটি ভালোই আপডেট আনছে ভাই, আপনি দেখলে হয়তো বুঝতে পারতেন। আমি দেখেছি। তুমি এই আমাদের যে রানিং যে রিটেন ভাইবা চলতেছে, এদের হচ্ছে পিলি প্রশ্ন আর হচ্ছে 2023 সালের বা 24-এ যারা এনরোল্ড হয়েছে তার আগের যে পিলি প্রশ্ন, দুইটাকে একটু কম্পেয়ার করবা। কম্পেয়ার করলে বুঝতে পারবা। আমাদের হচ্ছে শুধুমাত্র পিলিতে পাস করেছিল হচ্ছে তোমার 3100 বা 3000-এর মতো পিলিতে পাস করেছিল। সরি, মানে আর একটু বেশি আরও বেশি পাস করেছিল, 5000 মতো পাস করছিল। রিটেনে পাস করছিল আপনার 3000 মতো। আর চূড়ান্তভাবে হচ্ছে আপনার হচ্ছে কত, 2700 ভাই, 2700 আর কি অ্যাডভোকেট হয়। 2700। 2700 আর কি অ্যাডভোকেট হয়। ঠিক আছে। আর এবার রানিং পাস করছে কত, 13,000। রিটেনে পাস করছে কত, 8,000। পরে আরও 2,000 পাস করাইছে। ঠিক আছে। তুমি দুইটা কম্পেয়ার করলে বুঝতে পারো। যাক, এটা আমাদের আলোচ্য বিষয় না, এটা হচ্ছে ইয়ের বিষয়। তাহলে আপনাদের আমি যে পড়া দিয়েছি সেটা হচ্ছে এসআর অ্যাক্ট আর হচ্ছে সুনীল তামাদি আইন। এই দুইটা আইন হচ্ছে আপনার রিভিশন দিবেন আমার পরীক্ষার শিডিউলের পাশাপাশি। আর এই বরাবর আমি দুইটা পরীক্ষা নিচ্ছি, তারপরে হচ্ছে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ তো এভাবেই চলবে। আপনাদের একটু আমি রিল্যাক্সে রাখতেছি। আপনারা এখন নিজেকে এই কয়টা দিন একটু সময় দেন, 3 থেকে 4 দিন মতো নিজেকে একটু সময় দেন। ঠিক আছে। নিজেকে একটু সময় দেন। আমি যে পরীক্ষা নিচ্ছি এগুলো একটু খুব মনোযোগ সহকারে দিবেন। আর যারা পরীক্ষা দেন না, এদের আসলে আমি কিছু বলবো না। এরা নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছে। এখানে আর আমার কোনো কিছু বলার নাই। কুড়াল আপনারা মারতেছেন, মারেন। তারপরে যখন পরীক্ষা দিবেন, এখানে যারা আছেন, আপনার সহপাঠী যে একজন অ্যাডভোকেট হয়ে যাবে, আপনি হইতে পারবেন না, তখন হচ্ছে খুব ভালো লাগবে আপনার। ঠিক আছে। এটা হচ্ছে আমার কথা, আমি আর কিছু বলবো না আপনাদের। ঠিক আছে। আপনারা এতজন স্টুডেন্ট, আপনারা পরীক্ষা দেন না কেন? আমি যে কষ্ট করে প্রশ্ন করি, যে প্রশ্ন দিই, আপনারা আমার প্রশ্নকে আপনাদের পছন্দ হয় না নাকি বলেন তো? আর আপনার পড়া অনেক ভালো লাগে, দেখুন, এলাকি পড়ি নাইলে আর পড়লাম না। আমি যে কোয়ালিটির প্রশ্ন করি আপনাদের, এই প্রশ্নগুলো হচ্ছে আপনাদের যারা পরীক্ষা দেন রেগুলার তারা তো বুঝতে পারবেন, তাই না? সুতরাং পরীক্ষা আপনারা মিস দিবেন না। আমি কেন বলতেছি সেটা হচ্ছে আপনারা বার কাউন্সিলের পিলি দেওয়া আসার পরে আপনারা বুঝতে পারবেন যে কেন বলি যে আমার পরীক্ষা মিস দিবেন না। সেটা পিলি পাস করার পরে, পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে তারপরে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া রাখবেন। ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। অনেক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।